জয় রাম। আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। আমার গুরু পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি আবার আপনাদের সামনে এসেছি। সকল বড়দেরকে আমার প্রণাম। আজ ঠাকুরের একটি করুণাঘন গল্প আপনাদের শোনাব। অনেকদিন পর ঠাকুর মহাশয় কটকে এসেছেন। আছেন মঙ্গল আবাসে সুধীরচন্দ্র সরখেলের বাসাবাটিতে। 20 দশকের মাঝামাঝি সময়ের এই ঘটনাটি। কটকে আশ্রিত মহলে মহা উল্লাস। সকালে সন্ধ্যায় অনেকে আসছেন। সেদিন অপরাহ্নে ঠাকুর মহাশয় সন্নিকটে বসেছিলেন বামাচরণ দে, বিভাসচন্দ্র দে, সুধীরচন্দ্র সরকেল ও গিরিজা দত্ত। নগর গুঞ্জন ক্ষান্ত নিরিবিলিতে একখানা ছোট বাসায় কয়েকদিন বাস করার ইচ্ছা ঠাকুর মহাশয় মনে প্রকাশ করলেন। সত্যিই তো এই কোলাহল মুখরিত নগরের মধ্যস্থলে বাস করা বিড়ম্বনা মাত্র। সাইকেল নিয়ে 2-1 বেরিয়ে পড়লেন। সন্ধ্যায় এসে একজন খবর দিলেন, কটক শহরে এক প্রান্তে যেখানে গ্রামের আবহাওয়া কিছুটা আঁচ পাওয়া যায় এমন এক পল্লীতে একটি বাসার সন্ধান পাওয়া গেছে। বাড়ির সামনে অনেকটা উন্মুক্ত প্রাঙ্গণ, সবুজ ঘাসে ঢাকা ছায়া সুনিবিড়, কিন্তু ঘর মাত্র একখানা। শুনেই ঠাকুর মহাশয় সম্মতি জানালেন। পাছে তার কোনো অসুবিধা না হয় সেজন্য সকলে সরেজমিনে তদন্ত করতে গেলেন। পরের দিন থেকে ঠাকুর মহাশয় ওই বাড়িতেই বাস করছেন। একটি তক্তপোশের ওপর পাতা ঠাকুর মহাশয়ের জন্য একটু বিছানা, ঘরের কোণে 1 কলসি জল আর গোটা 2 কাচের গ্লাস। শ্রী তারানাথ চক্রবর্তী তখন কন্ট্রাক্টরি কাজ শিখছেন। সকলের অনুরোধে তারানাথবাবু ঠাকুর মহাশয়ের সঙ্গে রইলেন। কারণ কখন কি প্রয়োজন হয় সেই খবরাখবর তারা তারানাথবাবুর মারফতই পেতে পারেন। তাই স্থির হলো তারানাথবাবু দ্বিপ্রহরে ও রাত্রিতে একজনের বাড়িতে গিয়ে আহার করে আসবেন। বাকি সময় তিনি ঠাকুর মহাশয়ের কাছেই থাকবেন। তারানাথবাবু সকাল বিকাল ঠাকুর মহাশয়ের ঘরখানি পরিষ্কার করেন, আর সকালে বিকেলে কন্দ মিস্ত্রি শরবত করে ঠাকুর মহাশয়ের হাতে তুলে দেন। পরে তিনিও প্রসাদ পান। আশ্রিতদের মধ্যে কখনো সখনো কেউ এসে পড়লে ঠাকুর মহাশয়ের আদেশে তারানাথবাবু মিস্ত্রির শরবত দিয়ে তাদেরও তৃপ্তি সাধন করেন। বড়ই আনন্দে দিনগুলো কাটছিল তারানাথবাবুর। বৈশাখে প্রচণ্ড গ্রীষ্মের দিনগুলি এই বাসা বাটিতে যে ভালোই লাগছিল তাও ঠাকুর মহাশয় প্রকাশ করলেন। একদিন কুয়ো থেকে জল তুলে কলসি ভরতে গিয়েছিলেন তারানাথবাবু। ফিরে এসে দেখেন সদ্য স্নাতা এক মধ্যবয়সী উড়িয়া রমণী পট্টবস্ত্র পরিহিতা ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছেন। 2 হাত জুড়ে তার রয়েছে একখানা নতুন কেনা বড় কাঁসার থালা। থালার মধ্যখানে বসানো একটি বড় জামবাটি। বাটিটিতে ভর্তি হরিদ্রাব দুগ্ধে এবং বাটিটি ঘিরে রয়েছে নানাবিধ ফল ও মিষ্টান্নে। ঠাকুর মহাশয় খাটের নিচে রয়েছে একটি একেবারে নতুন জলপূর্ণ কাঁসার গ্লাস। তখন উড়িয়া রমণীটি তারানাথবাবুকে অত্যন্ত কাতর কণ্ঠে জানালেন যে ঠাকুর মহাশয় এখন খেতে অনিচ্ছুক। পরে যেন তারানাথবাবু ফলগুলি কেটে দুধটুকু গরম করে ঠাকুর মহাশয়কে দেন বলেই উড়িয়া রমণী চলে গেলেন। কিছুক্ষণ পরে তারানাথবাবু প্রস্তাব করলেন ঠাকুর মহাশয়ের নিকট, দুধ এখনো বেশ গরম আছে, সুতরাং এই সময় কিছু ফল কেটে দিই। না, এখন থাকুক বলে ঠাকুর মহাশয় তাকে নিরস্ত্র করলেন। তারানাথবাবু বারান্দায় পায়চারি করছেন। দেখলেন অতি বৃদ্ধা একটি ভিখারিনী করুণ কাতর কণ্ঠে একটি পাই পয়সা চাইছেন। তারানাথবাবু হাত নেড়ে তাকে চলে যেতে বলছেন। আর এদিকে ঠাকুর মহাশয় শয্যার পাশে একটি জানলা দিয়ে সেই ভিখারিনীকে 2 হাত দিয়ে ঘরে আসার জন্য ডাকছেন। বিরক্তি ভরা চোখে তারানাথবাবু বললেন, আপনি ঠাকুর মহাশয়? একটা পাই পয়সা যে ওকে দেব এমন সঙ্গতি আপনারও নেই, আমারও নেই। এখানে রান্না খাওয়ার কোনো ব্যবস্থাও নেই। থাকলে না হয় ওকে 2 মুঠো চাউল দিতাম।
বলেই তারানাথবাবু ভিখারিণীকে পুনরায় চলে যাবার জন্য নির্দেশ দিলেন। সে কথায় কোনো কর্ণপাত না করলেন। আবার দুহাত তুলে ঠাকুরমহাশয় ডাকতে আরম্ভ করলেন, মা আসেন, মা এদিকে আসেন। একজন বলিষ্ঠ যুবক নির্দেশ করছেন চলে যাবার জন্য, আর একজন বৃদ্ধ আকুল আহ্বান জানাচ্ছেন আসবার জন্য। ভিখারিণী কিং কর্তব্য বিমূঢ় হয়ে ক্ষণকাল দাঁড়িয়ে রইলেন। বিরক্তিতে তারানাথবাবু ঘর ছেড়ে একটু দূরে চলে গেলেন। সেখান থেকে তিনি শুনছেন ঠাকুর মহাশয়ের কণ্ঠস্বর, আইলেন না মা, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। কম্পমান দেহটিকে ভিখারিণী অতি ক্লেশে টেনে আনল ঠাকুর মহাশয়ের সামনে। সুমধুর হাস্যে অতি উজ্জ্বল ঠাকুর মহাশয়কে আনলেন। দুধ, ফল, মিষ্টি সহ থালা, বাটি, গ্লাস সব কিছু তুলে দিলেন ভিখারিণীর হাতে। ভিখারিণী পরম প্রাপ্তির চরম আনন্দে দুর্বল পায়ে এগোচ্ছে, আর মাঝে মাঝে পেছনে ফিরে তাকাচ্ছে। তার ভয় কখন এসে ওই বলিষ্ঠ যুবকটি সব কিছু ছিনিয়ে না নিয়ে যায়। ভিখারিণী অন্তর্ধান হলে তারানাথবাবু ঠাকুরের সামনে ফেটে পড়লেন। পরের ধনে পোদ্দারি আপনি কেন করলেন ঠাকুর মহাশয়? উনি তো আপনাকে ফলমূল দুধ খেতে দিয়ে গেছেন। নতুন কেনার থালা, বাটি, গ্লাস তো আপনাকে দেননি। উনি যখন আমার কাছে ফেরত চাইবেন তখন আমাকে বিক্রি করলেও এই দাম আসবে না। কি বিপদেই না পড়লাম। অপরাধী শিশুটির মতো নির্বাক হয়ে বসে রইলেন ঠাকুর মহাশয়। দ্বিপ্রহরে মধ্যাহ্ন ভোজনের জন্য তারানাথবাবু যখন পথে পা বাড়ালেন তখন শঙ্কায় কণ্টকিত হয়ে উঠল তার মন। এই বুঝি ওই উড়িয়া রমণীটি তার কাছে এসে থালা বাটি ফেরত চান। তিনি নিজের মুখ ঢাকার জন্য একবার ডান দিকে আর একবার বাঁ দিকে ছাতা আড়াল করে চলছেন। শঙ্কিত পদে যাতায়াত দিনে রাত্রে এই রকম দিন কয়েক চলল। কয়েকদিন কেটে যাওয়ায় মনের মেঘ ভার লঘু হয়ে এলো। নিঃশঙ্ক দৃষ্টি চোখে মুখে ফুটে এলো তারানাথবাবুর অনেক দিন পর। একদিন সকালবেলায় মৃদু মধুর স্বরে ঠাকুর মহাশয় তারানাথবাবুকে বললেন, দান করা খুব ভালো, বিশেষ কইরা বৈশাখ মাসে। ওই মায়ের ভিক্ষা কইরা খাওয়ার কি কোনো শক্তি আছে? ভয় না পাইয়া তার হাতে যা তুইলা দেওয়া হয়েছে তাতে মায়ের কয়েকটা দিন চলব। আপনের কিছু নাই, আমারও একই অবস্থা। সেই জন্য কি সুযোগ পাইলে ওনার কষ্ট দূর করার কোনো চেষ্টাই করুম না? ভয় পাইয়েন না, নির্ভয় হইয়া দান করিলে তিনিই তার সহায় হন। কিছু কম বেশি 1.5 মাস ওই ঘরখানিতে ঠাকুর মহাশয় নিরালায় বাস করছিলেন। ওই উড়িয়া রমণীটির দেখা তারানাথবাবু দ্বিতীয় দিন আর পাননি। নতুন বাসনপত্র ফেরতও দিতে হয়নি। জয় রাম, জয় গোবিন্দ।